কতবার বলেছি ফাটাকেষ্ট খেতে এলে কথা বলবে না। বলে বড় বড় চোখ করে আজলানের দিকে তাকালো। আফতাব শেখ বিষম খেলেন। আজলান কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে খাওয়ায় মনোযোগ দিল। তিথি আজলানকে মাছ তুলে দিতে যেতে আজলান হাত রাখল না দেওয়ার জন্য। তিথি তার হাতের উপরে মাছের টুকরাটা দিয়ে দিল। রমলা চাচি বললেন, হায় হায়, এটা কি হলো? তিথির দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে আজলানের দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে রইল। আজলান টিস্যু বক্স থেকে টিস্যু টেনে নিয়ে হাতের উপরটা মুছে নিল। মফিজ সাহেব মনে মনে আওড়ালেন, মেয়েটা কোনো কাজের না। তোর মায়ের মতো হতে পারলি না পাগল, বাপের মতো বলদ হতে হলো তোকে। তিথি আর কোনো বাড়াবাড়ি করল না। আজলান মফিজ সাহেবের পাতে গরুর সলিড কষা মাংস তুলে দিচ্ছিল। তিথি চুপ থাকতে পারল না, বলে উঠল, আরে আরে, আমার আব্বা নরম নরম চর্বিগুলো খেতে পছন্দ করে। গরমে বস্তার মতো মাংসগুলো খেতে অনেক সময় লাগবে। দাঁতগুলো সব পোকাদের খাইয়েছে, এখন কোনো কিছু চিবিয়ে খেতে পারে না। তুমি ওসব তুলে নিও না। আজলানের চাহনি দেখে একেবারে চুপসে গেল সে। রমলা চাচি তা দেখে এগিয়ে এসে বলল, ওগুলো শক্ত না বউ, নরম আছে, খেতে পারবে। আজলান চোখ সরিয়ে নিল। তিথি নাকের পাতা কেঁপে উঠল। রান্নাঘরে চুপচাপ হেঁটে চলে গেল সে। রমলা চাচি এসে বলল, বউ, মন খারাপ করছো কেন? আমি আমার আব্বার সাথে চলে যাব চাচি। এ মা, কেন? কি হলো আবার? তিথি রেগে বলল, আমাকে বের করে দেওয়ার আগে আমি নিজেই বের হয়ে গেলে ভালো হবে না? রমলা চাচি বলল, জানি না বাপু। আম্বিয়া বেগম এসে রান্নাঘর থেকে বাটি গেলেন। তিথিকে আর চোখে দেখলেন, কিন্তু কিছু বললেন না। তিথি বিড়বিড় করে বলল, এই বুড়ির বদনজর লাগছে আমার উপর। মফিজ সাহেব যাওয়ার সময় তিথি ভীষণ কাঁদল। বাবা চলে যাচ্ছে সেই কষ্টে নয়, তার জন্য অপেক্ষা করা শাস্তির ভয়ে। মফিজ সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, কাল তোর মাকে নিয়ে আসবো। আজলান বলল, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। মফিজ সাহেব বললেন, আমি যেতে পারবো বাপ, তুমি অনেক জার্নি করে আসছো, সন্ধ্যায় আরাম করো। আজলান বলল, চলুন, আমারও কাজ আছে কিছু। তিথি তাকে ভেস্ট স্যুট হাতে নিয়ে বেরোতে দেখে ভয় পেয়ে গেল। আজ রাত কি আর বাড়ি ফিরবেন না? গাড়ির কাছে বহু কষ্টে ছুটে এসে আজলানকে শুনিয়ে শুনিয়ে মফিজ সাহেবকে বলল। আজলান গাড়ির হর্ন বাজালো। তিথি বলল, আব্বা আব্বা শোনো না, কাল আম্মাকে ওই শাড়িটা পরে আসতে বলিও। আমাদের কলপারে যে মোটু বিলাইটা পায়খানা করে আম্মাকে রাগিয়ে দিত, ওইটার গায়ের রঙের শাড়িটা। লাল কমলা রঙের শাড়ি পরে এলে কিন্তু বাড়িতে ঢুকতে দেবে না। যদি তুষার না আসতে চায়, ওকে বলবে তোর দুলা ভাই এখন ভালো হয়ে গেছে। শেষের কথাটা একটু ছোট করে বলল সে। আজলান গাড়ি ছেড়ে দিল। তিথি বলল, সবখানে ভিলেনগিরি দেখাবে শালা মদন। আজলান বাড়ি ফিরে দেখল তিথি ঝাল ঝাল শুটকি ভর্তা দিয়ে ভাত মেখে তৃপ্তির সাথে খাচ্ছে। নাক মুখ ঘেমে উঠেছে ঝালে। আজলানকে খেয়াল করেনি সে। ভাতগুলো দলা মেখে মেখে সাজিয়ে রেখে একটা একটা মুখে পুড়ছে। সবাই খেয়ে দিয়ে উঠে গেছে, ও এখনো শেষ করতে পারেনি। আজলানকে ঘরে যেতে দেখে দ্রুত খাওয়া শেষ করলো। ঘরে গিয়ে ব্রাশ করে হাত মুখ ধুয়ে ফেললো। হাত শুকে দেখলো না, শুটকির গন্ধ লাগছে না। আজলান তার ভেজা কাপড় চোপড়গুলো ছাদ থেকে নিয়ে ঘরে এলো। তিথি তাকে দেখা মাত্রই বলল, আর কোনোদিন ফাটাকেষ্ট ডাকবে না। জীবনেও তোর পাতে কিছু তুলে দেব না। খাওয়ার সময় দাঁতের পোকামাকড়ের কথা তুলবো না। আজলান জবাব দিল না। তিথি বলল, কথা বলবো না কেন গো? তোমার ব্যথা শুরু হচ্ছে, তুমি তো কিছু বলো। আজলান বলল, বিছানা ঠিকঠাক করে রেখেছি, চুপচাপ গিয়ে শুয়ে পড়ো। তিথি শুয়ে শুয়ে আজলানের কাজ দেখতে লাগলো। আজলান শুয়ে পড়তেই তিথি ওর হাতটা পেটের উপর টেনে নিল। বিগত দিনগুলোতে সে পেটের ব্যথায় কেঁদেছে। আজ কাঁদেনি, কারণ আজ বাবু ভালো হয়ে গিয়েছে। কারণ তার বাপ তার মাকে রেগে মেগে হলেও অনেক দিন পর অনেকক্ষণ ধরে আদর করেছে।
তারপরের দিন মালেকা বেগম এলেন মেয়েকে দেখার জন্য, সাজের নাস্তা বানিয়ে এনেছেন। তিথি মাকে পেয়ে মহা খুশি। মালেকা বেগম বললেন, জামাই কোথায় রে? তিথি নাস্তা খেতে খেতে বলল, ও রাতে আসবে। তুমি বাবুর কাঁথাগুলো এনেছো আম্মা? মালেকা বেগম কাঁথাগুলো সব বের করলো ব্যাগ থেকে। তিথি সেগুলো ছুঁয়ে ছুঁয়ে হাসলো, বলল, অনেক সুন্দর হয়েছে। মালেকা বেগম বললেন, জামাইয়ের যদি পছন্দ না হয়? তিথি বলল, পছন্দ হবে। ও আমাকে আরো বকবে। কেন জানো? এতগুলো করতে তোমার কষ্ট হয়েছে তাই। কি আর কষ্ট, আমার নাতি নাতনির জবাব একটু করতে পারবো না। মালেকা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ রে, তোকে এখন বকাঝকা কম করে তাই না? না, সব সময় করে। করলেও আমার কি, আমার কিছু যায় আসে না। মালেকা বেগম বেকুব বনে গেলেন, বললেন, এটা কেমন কথা? ওসব তুমি বুঝবে না, স্বামী স্ত্রীর ব্যাপার। মালেকা বেগম বললেন, পাগলের মতো কথা। আম্বিয়া বেগম নাস্তা খেয়ে প্রশংসা করলেন। আজলানের জন্য পরিষ্কার দেখে কয়েকটা তুলে রাখলেন। রাতে আজলান বাড়ি ফিরে মালেকা বেগমকে দেখে কুশলাদি বিনিময় করে বলল, তুষার আসেনি কেন? ও রাতে বাড়তে পারে, ওরা বাপ ছেলে রেঁধে বেড়ে খাবে, তাই আসেনি। ও আচ্ছা, বেশ থাকুন, আমি ঘরে যাই। বলে ঘরে চলে গেল। তিথি মালেকা বেগমকে বলল, ভালো ভালো কথা শুনে পটে যেও না, বড় চালাক লোক। মালেকা বেগম বললেন, চুপ থাক, এমন ছেলে কপালে জুটেছে তার জন্য শুক্রিয়া কর। হয়েছে বাপের মতো মাথা মোটা, লাগাম ছাড়া কথা বলা স্বভাব হয়ে গিয়েছে, বেয়াদব কোথাকারের। তিথি গোল গোল চোখে মাকে চাইলো। মালেকা বেগম বললেন, হা করে কি দেখছিস? যা ঘরে যা, দেখ জামাইয়ের কিছু লাগে কিনা। তিথি চোখ দুটো পিটপিট করে অবাক কণ্ঠে তোতলাতে তোতলাতে বলল, আম্মা আম্মা, তুমি আমাকে বেয়াদব ডেকেছো, তাও আমার শ্বশুর বাড়িতে বসে। তোমার কি দিমাগ খারাপ হয়ে গেছে? তুমি আমার মা হয়ে অন্যের ছেলের হয়ে কথা বলছো? খবরদার বলছি আম্মা, তুমি যদি ওই ছেলেকে লাই দাও, আমার দোষ বোঝাও, তাহলে আমি তোমাকে কালকেই বাড়ি পাঠিয়ে দেব। আব্বে শালা, এমন মা তো জীবনেও দেখিনি আমি। মালেকা বেগম বললেন, আমার দুঃখ লাগে ছেলেটার জন্য। তোর মতো পাগল ছাগল তার কপালে কি করে জুটলো? তিথি মুখ মুচড়ে দিল। আম্বিয়া বেগম এসে বলল, তুই তোর মায়ের সাথেও ঝগড়া করিস নাকি বউ? তিথি ওনার দিকে চেয়ে গম্ভীর মুখে তাকালো। কোনো কথা না বলে চলে গেল হনহনিয়ে হেঁটে। আম্বিয়া বেগম বললেন, ওর কথা বাদ দেন, চলেন একটু চা খাই। আপনার বাপের বাড়িতে মনে হয় তেমন চান না। আম্বিয়া বেগমের বাপের বাড়ি আর মালেকা বেগমের বাপের বাড়ি একই এলাকায়, তাই উনি মালেকা বেগমকে পেলেই বাপের বাড়ির গল্পগুজব শুরু করে দেন। দুজনেরই ভালোই জমে উঠেছে। মেয়ের শ্বশুর বাড়িতে এই প্রথম এসেছে মালেকা বেগম। শুরু থেকে তাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে এখন যখন দেখতে পেলেন তারা সম্পূর্ণ বিপরীত প্রকৃতির মানুষ, তখন অনুশোচনায় দগ্ধ হলেন তিনি। মেয়েটাকে আল্লাহ যেন একটু বুঝতেন। সংসারটা ভাঙতে ভাঙতে জোড়া লেগেছে, শেষ রক্ষা যেন হয়। আজলান মপ দিয়ে ঘরের মেঝে মুছে, ড্রেসিং টেবিলের আয়নাটা মুছে, কাপড় চোপড় সব ওয়ার্ড্রবে ভাঁজ করে বিছানার চাদর আর বালিশ পাল্টে নিল। 3 দিন পর পর সে বালিশের কাভার পাল্টায়, চাদর 7 দিন পর পর পাল্টায়, ক্ষেত্র বিশেষে 3 দিন পর পর। তিথি বুঝে পায় না বেডশিটটা ময়লা হওয়ার আগে ধুতে হবে কেন। সে আজলানের কাজ দেখে বিরক্ত হয়ে রান্নাঘরে এসে বসে আছে। অত পরিষ্কার হলে যা নিজে করুক। মালেকা বেগম আর আম্বিয়া বেগম গল্প করে হাসতে দেখে তার হিংসে হলো। মনে মনে আওড়ালো, আল্লাহ এদের মধ্যে ঝগড়া লাগিয়ে দাও, কেউ আমাকে পাত্তা দিচ্ছে না। আইজাও তাদের সাথে গল্প গুজবে যোগ দিয়েছে, রমলা চাচিও। মা রমলা চাচির সম্পর্কে জানতে বড় আগ্রহ দেখাচ্ছে। তিথি বলল, আম্মা আম্মা শোনো। মালেকা বেগম ঝাড়ি মেরে বললেন, দরকারি কথা বলছি, মা মা করিস না তো। তিথি রোশানলে দগ্ধ হলো, রেগে চেয়ে রইল তাদের দিকে। তারপর শাশুড়ির মায়ের পেছনে গিয়ে কাঁধ ধরে বলল, ও মা শোনো। আম্বিয়া বেগম ঘাড় ফিরিয়ে চেয়ে বললেন, ছাড়, ঢং করিস না তো। এমনিতে কোনোদিন মা ডাকিস, আজ মায়ের সামনে ভং ধরেছে। তিথি রাগত দৃষ্টিতে চেয়ে রইল। রমলা চাচি বলল, কি রাখবে বউ, আমারে কও।
তিথি রাগ গিলে বলল। কিছু না। আইজা বলল। কিছু খেতে চাও? তিথি জবাব না দিয়ে বেরিয়ে গেল। আজলান ওয়াশরুমে ঢুকেছে। তিথি দরজা ধাক্কাতেই ওয়াশরুমের দরজা খুলে বলল, হোয়াট হ্যাপেন্ড? এভাবে কেউ ওয়াশরুমের দরজা ধাক্কায়? তিথি তার গায়ে সাবান ফেনা দেখে বলল, আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি বের হও। স্টুপিড। বলে দরজা বন্ধ করে দিল আজলান। গোসল সেরে বের হতেই দেখল তিথি দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। ভ্রুকুঞ্চন করে বলল, কোনো সমস্যা? তিথি বলল, আমার ভালো লাগছে না কিছু। আজলান চোয়াল ঝুলিয়ে বলল, তো আমার আম্মা সবাইকে হাত করে নিয়েছে, এমনকি আয়জাকেও। আমার সাথে কথা বলার কেউ নেই, একা একা ভালো লাগে না। তুমি একা? কে বলল? তিথি এসে তাকে জড়িয়ে ধরল, বলল, তাহলে তুমি কথা বলো। আজলান মাথা মুছতে মুছতে বলল, মনে হচ্ছে আমার জন্য দরদ একেবারে উতলে উঠছে। তিথি তাকে ছেড়ে বিছানায় গিয়ে বসে থাকলো। আজলান তার দিকে এক পলক চেয়ে ভেজা কাপড় চোপড় নিয়ে বেরিয়ে গেল। ছাদে কাপড়গুলো শুকাতে দিয়ে এসে দরজার কাছে থামতেই শুনতে পেল তিথি একা একা কথা বলছে। তোকে কি তোর জমের হাতে তুলে দেব নাকি ছেড়ে দেব? তুই কোন সাহসে এই ঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলি রে মদন? তোর সাহস দেখে তো আমি অবাক। তুই আমার জামাইকে চিনস? তোকে হাত দিয়ে ধরে হাত নোংরা করবে না, বুঝলি? সোজা শুট করে দেবে। তুই আ আ আ বলে চিৎপটাং হয়ে মরে পড়ে থাকবি। তোর 14 গোষ্ঠীও কিচ্ছু করতে পারবে না। আজলান ভাজিয়ে দেওয়া দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখল তিথির হাতে একটা আরশোলার ছাপ। মাথায় লম্বা সুতোর মতো অ্যান্টেনা ধরে তাকে শাসিয়ে যাচ্ছে এক নাগাড়ে। আজলান গর্জে উঠে ডাকল, মেহবুব। তিথি চমকে উঠল, কিন্তু আরশোলাটিকে ছাড়ল না, বলল, একে গুলি করে মারো যাতে তার 14 গোষ্ঠীও এই ঘরের সামনে দিয়ে হেঁটে যেতে না পারে। আজলান দাঁত খিচিয়ে চেয়ে রইল। তিথি আরশোলাটিকে ধরে তার সামনে নিয়ে এলো। আজলান দরজার সামনে থেকে সরে পড়ল, বলল, বের হও এটা নিয়ে। তিথি মাথা নেড়ে বলল, ওর একটা ব্যবস্থা করে আসি। তুমি গোসল করেছো সেটা মাথায় ছিল না, সরি, বসো। বলে বেরিয়ে গেল। যেতে যেতে বলল, তোকে কুচি কুচি করে কেটে তেলে ভাজা ভাজা করে খাবো শালা মদন। তোর কত বড় সাহস! এই খবরদার নড়বি না, তোকে ছেড়ে দেবো সেটা ভাবিস না ভুলেও। আজলান ঘর কাঁপিয়ে হুঙ্কার ছেড়ে বলল, মেহবুব, তুমি ওটা ফেলে এসে গোসল করবে। তিথি তার চিৎকার শুনে থেমে গেল। আজলান বলল, কিন্তু আমার ওয়াশরুমে না। ওকে বস। তোর মেজাজ অল্পতেই হট হয় কেন? মালিকা বেগম 4 দিন মেয়ে শ্বশুর বাড়িতে থেকে চলে গেলেন। ভেবেছিলেন 2 দিনও থাকা যাবে না, কিন্তু তিথির শাশুড়িটাকে এত মনে ধরেছে, তুষারের কথা ভেবে চলে আসতে হলো, নইলে আরও কটা দিন থাকতেন। মা চলে যাওয়ার সময় তিথি হঠাৎ করে কেঁদে উঠল। মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। মালিকা বেগম আদর করে দিয়ে বললেন, কাঁদিস না, তোকে তো ওরা ভালো রেখেছে। জামাইও তোকে কত চোখে হারায়। নিজের ঘর সংসারের প্রতি একটু মনোযোগ দে তিথি। এমন শ্বশুরবাড়ি কিন্তু কপাল করে পায় মেয়েরা। তিথি উত্তর না দিয়ে মাকে জড়িয়ে ধরে রাখলো। তাকে ভালো রাখবে না কেন? তার পেটে ওদের বংশধর আছে, তাই ভালো রাখছে। তার পেটে বাচ্চা আছে, তাই ফাটাকেষ্ট তাকে চোখে হারাচ্ছে, আদর সোয়াগ করছে। ওসব তো জামাইরা করে। বউকে আদর সোয়াগ করা জামাইয়ের জন্য ফরজ, আর জামাইও ব্যতিক্রম কিছু করছে না। কাল তার গালটাল ছিঁড়ে ফেললো দাড়িগুলোর ঘষায়। পুরুষ মানুষ চাপ দাড়ি রাখে বইয়ের গাল ঘষে দেওয়ার জন্য, নইলে সেটার আর কোনো কাজ নেই। তন্মধ্যে তিথি ইনকোর্স পরীক্ষার ডেট পড়েছে। তিথির হাঁটতে চলতে বড় অসুবিধা, আর 1 মাস সময় আছে, আরও কম বলা যায়। আজলান বলল, ইনকোর্স পরীক্ষা এখন দিতে হবে না, ফাইনালের আগে দিলে হয়ে যাবে। কোনো পরীক্ষাই দিতে হবে না। বিবাহিত মেয়েদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বরের বুকে ঘুমানো, বাচ্চা কাচ্চার হাগুমুতু পরিষ্কার করা, আর নিয়ম করে বর আর শাশুড়ির বকাঝকা শোনা। পড়ালেখাটা ওসব অবিবাহিত মেয়েদের কাজ। কোনো কাজবাজ না থাকলেও মানুষ পড়াশোনার মতো ফালতু কাজ নিয়ে বিজি থাকে। আজলান চুপ করে শুনল। কি বলবে সে? কি বলার আছে? কিছু বললেই তো সমস্যা, আবার না বললেও সমস্যা। তিথি কিছুক্ষণ পর রাগত স্বরে বলল,
আমি কি তোমার চালাকি বুঝি না? তুমি আমাকে অশিক্ষিত মূর্খ বানিয়ে রাখতে চাও, তাই পরীক্ষা দিতে দিচ্ছ না। আমাকে পরীক্ষা দেওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমার বাচ্চা পেট থেকে বেরিয়ে আসুক, তারপর দেখো আমি কি করি। আমাকে অবলা পেয়ে তোমরা এখন যা ইচ্ছা তাই শুরু করে দিয়েছো। আজলান তার ঠোঁটের উপর আঙ্গুল চেপে ধরে বলল। চুপ চুপ, রেডি হয়ে নাও, চেক আপ করাতে যাবো, এটাই শেষ। তিথি চুপচাপ রেডি হয়ে নিল। চেক আপ করাতে গিয়ে তসলিমা খাতুনের সাথে দেখা হয়ে গেল। উনি তিথিকে একা একা লাউঞ্জে বসে থাকতে দেখে বললেন, আরে তিথি, কি অবস্থা? কেমন আছো তুমি? ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো, তোমাকে দেখে আরো ভালো লাগছে। চেক আপ করাতে এসেছো বুঝি? জি। তসলিমা খাতুন একটু জিরিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার বরের সাথে সম্পর্ক এখন কেমন? আগের মতো। আগের মতো মানে? তোমাকে এখনো দুর্ছাই করে? হ্যাঁ। তসলিমা খাতুন হতাশ হয়ে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব যত্নে আছো। আমি কত খুশি হলাম তোমাকে দেখে। আমার বাচ্চা শেখ বংশের বাচ্চা, তাই তার যত্ন তো সবাই করবেই। তসলিমা খাতুন বললেন, তা ঠিক, তোমার বর তোমাকে একটু ভালোবাসে না? না না, ওসব ভালোবাসা নেই। ভালোবাসলে তাকে মুক্ত পাখির মতো উঠতে দিতে হয়। আমার বর আমাকে পারে না সারাদিন ঘরের মধ্যে বন্দি করে রাখতে। মন চাইলে কিছু খেতেও পারি না, কত অজুহাত দেখাবে। একটু ঘুরতে যেতে চাইলে বলবে এই সময় কোথাও বেরোনো নিষেধ। এখনো ঘর থেকে বের করে দেয়? হ্যাঁ, আগে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, এখন আলতো হাতে ধরে বের করে দেয় যাতে ওর বাচ্চা ব্যথা না পায়। কত পোল্টিবাজ দেখুন। তুমি কার সাথে এসেছো? আর কার সাথে? তোমার বরের সাথে? হ্যাঁ, দেখছেন না আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছে। ওহো। তখন গটগট পায়ে হেঁটে সেখানে আজলান এলো, বলল, মেহবুব চলো। তসলিমা খাতুন তাকে দেখে হাঁ করে চেয়ে রইলেন। আজলান তাকে দেখে বলল, আপনি কেমন আছেন? তসলিমা খাতুন বিব্রতকর পরিস্থিতি সামাল দিতে হেসে বলল, জি ভালো আছি, আপনি কেমন আছেন? আজলান বলল, আমিও ভালো আছি। তসলিমা খাতুন হেসে বললেন, আপনার বধূর সাথে গল্প করছিলাম, বাচ্চার বাবা অনেক প্রশংসা করছিল। তিথি ভ্রু কুচকে চাইল। আজলান বলল, ও তা জানি। তসলিমা খাতুন হাসলেন। আজলান তিথিকে হাত ধরে তুলে বলল, আমরা আসি তাহলে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যান, তিথি ভালো থেকো, শীঘ্রই সুখবর শুনবো। তিথি যেতে যেতে আজলানকে বলল, আচ্ছা, মহিলা মিথ্যা বলল কেন গো? আজলান বলল, কারণ সবাই তোমার মতো স্টুপিড নয়। সবাই তোমার মতো পোল্টিবাজ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই। ডাক্তার যা যা জিজ্ঞেস করবে তাই তাই বলবে, আগ বাড়িয়ে কোনো কথা বলবে না। ডাক্তার কি আমার তালতো ভাই? জি আর কি মারবো? আজলান বিরক্ত হয়ে বলল, এত কথা কেন বলো? ডোডো যদি বোবা হয়? তিথিকে প্রায় 7 দিন আগে ক্লিনিকে ভর্তি করানো হয়েছিল। ডেলিভারির সময় দিয়েছে আরও 7 দিন পর, কিন্তু তিথির ব্যথা অনুভব হওয়ায় ডাক্তার বলেছিল ক্লিনিকে ভর্তি করিয়ে দিতে। ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় সে হাউমাউ করে কেঁদে আম্বিয়া বেগমকে বলল, ও মা, আমি যদি ওখান থেকে আর না ফিরি তখন কি হবে? আম্বিয়া বেগম রেগে মেগে বললেন, কেমন অলক্ষণে কথা বলছে দেখছিস কোকা? ওখানে উন্নত চিকিৎসা দেয়, তুমি যাতে কষ্ট না পাও সেজন্য তোমাকে ভর্তি করানো হচ্ছে। তিথি কাঁদতে লাগলো। রমলা চাচিকে বলল, আমার আচারের বয়ামটা বেডসাইড টেবিলে রাখা আছে, আমি ফিরে না এলে তুমি রেখে দিও। আলমারির লাল আর হলুদ রঙের যে শাড়িগুলো আছে ওগুলো তুমি রেখে দিও। রমলা চাচি মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি কোথায় যাইবা? এটা তোমার বাড়ি, তোমাকে ফিরতে হইব তো। তুমি তোমার বাবুরে নিয়ে ফিরবা। তাহলে মিষ্টি কিনে রাখিও। আচ্ছা আচ্ছা, রাখবো। স্পঞ্জের মিষ্টি না কিন্তু, কালো জামুনের মিষ্টি। আজলান বলল, ওকে, আর কিছু? 2 প্লেট ফুচকা, বেশি বেশি ঝাল আর বেশি বেশি টক দিয়ে, উপরে সিদ্ধ ডিমের লেয়ার থাকবে, আর গরুর মাংস দিয়ে চটপটি। আর কিছু? তিথি গাল মুছে বলল, এগুলো খাওয়ানোর হ্যাডম নাই, আবার বলে আর কিছু। কতবার খেতে চাইছি, খেতে দাও নাই। আম্বিয়া বেগম বললেন, খাওয়ার পর বুক জ্বলে ছাই হয়ে যাইতেছে, বলিস কেন? আজলান কথা কেড়ে নিয়ে বলল, ওকে ওকে ফাইন,
তুমি ফিরে এলে সব পাবে। তিথি ব্যথায় কাঁদতে লাগলো। আজলান কোলে তুলে নিয়ে যেতে যেতে বলল, তুমি তোমার কথা রাখলে আমি আমার কথা রাখবো। কাঁদবে না, তোমার ডোডো কাঁদবে। বাপের মতো বজ্জাত হয়েছে, শুধু আমাকে কষ্ট দেওয়া, সারাক্ষণ লাথি দেয়। আসুক একবার পাই হাতের কাছে, পা দুটো যদি বেঁধে না রাখি